আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিজেপি কে কোথাও গিয়ে একদম চোখে আঙ্গুল দিয়ে চ্যালেঞ্জ করলো আরএসএস, তেমন একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। তার কারণ যে বিজেপি বারংবার বলে যে আমরা ইস্তফাতে বিশ্বাস করি না, আমাদের সরকার ইস্তফা হয় না, ঠিক সেই জায়গাটাই এই মুহূর্তে আরএসএস কিন্তু করে দেখিয়ে দিল। তার কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যে চম্পত রায় তিনি ইস্তফা দিয়েছেন তার পদ থেকে, এবং তার সঙ্গে অনিল মিশ্রা তিনিও ইস্তফা দিয়েছেন তার পদ থেকে। এবং আরএসএস পন্থী এই দুজন মানুষ যারা সংঘের দ্বারা একদম রীতিমতন অ্যাপয়েন্টেড হয়েছিলেন রাম মন্দিরের ট্রাস্টে, তারা এই মুহূর্তে কিন্তু এই যে রাম মন্দিরে তহবিল তছরূপ সেই ঘটনার পরবর্তীতে একদম নিজেদের দায় স্বীকার করে ইস্তফা দিলেন তাদের পদ থেকে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ বারংবার আমরা দেখতে পেয়েছি গত এক মাসের বেশি সময় ধরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা বারংবার ককরোচ জনতা পার্টি চেয়েছে, বারংবার কংগ্রেস থেকে চাওয়া হয়েছে, কিন্তু কোনো মতে ইস্তফা হয়নি। কিন্তু সেই জায়গা থেকে একদম রাম মন্দিরের যে খবরটা জানাজানি হয়ে যেতে, অবশ্যই আমরা বলছি না যে তারা নিজের থেকেই জানিয়েছে, কিন্তু অখিলেশ যাদব সেটাকে যখন প্রকাশ্যে আনলেন তখন থেকেই কিন্তু এই মুহূর্তে সামগ্রিক দেশ জুড়ে এই বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছিল যে রাম মন্দির হিন্দুদের একটা খুব গুরুত্বপূর্ণ অযোধ্যা ধর্মস্থল, এবং সেখানে সারা ভারত থেকে মানুষজন সেখানে যান এবং নিজেদের সামর্থ্য মতন টাকা দেন। তো সেই তহবিল থেকে যদি তছরূপ হয়, সনাতনীদের বিশ্বাসে আঘাত লাগবে, এবং সেই জায়গাটাই কোথাও গিয়ে বারংবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছিল। এবং সেটাকে নিয়ে কংগ্রেস এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি প্রত্যেকেই কিন্তু একদম বিরোধিতা করছিলেন সম্পূর্ণ বিষয়টা। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আছে, চম্পত রায় এবং তার সঙ্গে অনিল মিশ্রা তারা দুজনেই ইস্তফা দিয়ে দিলেন। এবং অবশ্যই ট্রাস্টের মাথায় থাকা দুজন আধিকারিক তারা যখন ইস্তফা দিতে পারছে, তখন স্বভাবতই যে প্রশ্নটা ওঠে যে এই সামগ্রিক ঘটনা নিয়ে একদম যোগী সরকার বোধহয় চাপ দিয়েছে এবং সম্পূর্ণ বিষয়টা তেমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু আদপি ঘটনাটা তাই। অর্থাৎ উত্তরপ্রদেশের অযোধ্যায় যে যোগী সরকার একদম রীতিমতন আমরা দেখতে পেয়েছিলাম ভোটে হেরে গিয়েছিল এবং অযোধ্যা থেকে সমাজবাদী দল জিতে গিয়েছিল, তো সেই অযোধ্যায় যখন এই ধরনের তহবিল তছরূপের অভিযোগ সামনে উঠে এসেছে এবং কোটি কোটি টাকা তহবিল তছরূপ হয়েছে সেরকম অভিযোগ উঠে এসেছে, তখন কিন্তু অবশ্যই একদম এই যে ইস্তফাটা মিডিয়া চ্যানেলগুলোতে চালানো হচ্ছে, যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী বড় অ্যাকশন নিলেন এবং তাই জন্যই চম্পত রায় এবং অনিল মিশ্রা ইস্তফা দিলেন। কিন্তু আদপে কি ঘটনাটা তাই? আরএসএস কোথাও কিন্তু গিয়ে এই মুহূর্তে সামগ্রিক ঘটনাটা নিয়ে নিজেরা মিটিং করেছে, এবং অবশ্যই যেহেতু এই দুজন আরএসএস এর সঙ্গে ইন্টারনালি কানেক্টেড এবং বহুদিন ধরে কানেক্টেড, সেটা আমরা জানি যে তারা দুজনেই সংঘের থেকে উঠে আসা মানুষ, এবং সংঘ এই ট্রাস্টটাকে সম্পূর্ণ কন্ট্রোল করে। আরএসএস এই রাম মন্দিরের ট্রাস্টটাকে কন্ট্রোল করে, এবং এটা নিয়ে বিজেপির সঙ্গে কনফ্লিক্ট বহুদিন ধরেই আছে তাদের। যে বিজেপি চাইছে যে বিজেপির যে সমস্ত লোকজন সাংগঠনিকভাবে তারা এই ট্রাস্টটাকে কন্ট্রোল করবে, কিন্তু আরএসএস এর লোক এখনো পর্যন্ত সেখানে রয়েছে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু এই মুহূর্তে আরএসএস এর পক্ষ থেকে ইস্তফা দেওয়ানো হলো, এই সামগ্রিক খবরটাই কিন্তু উঠে আসছে। এবং গুরুত্বপূর্ণভাবে এই যে ইস্তফা দেওয়ানো হলো, এটার মাধ্যমে কিন্তু একদম সরাসরি কোথাও গিয়ে আরএসএস যেন চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপির দিকে যে আমরা তো এই সামগ্রিক ঘটনা ঘটেছে বলে ইস্তফা করিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী তার ক্যাবিনেটে কারোর বিরুদ্ধে কোনো প্রশ্ন উঠলে কোনো ইস্তফা এখনো পর্যন্ত দেওয়ানোর ব্যবস্থা আমরা করতে দেখিনি কেন? এই প্রশ্ন আরএসএস কোথাও গিয়ে সরাসরি কি ছুড়ে দিলেন বিজেপির দিকে? এই মুহূর্তে এই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং আপনাদেরকে জানাই যে প্রাথমিকভাবে অখিলেশ যাদব জানিয়েছিলেন ঘটনাটা, কিন্তু বিষয়টা হচ্ছে যে অখিলেশ যাদব নিজেই বা জানলেন কোত্থেকে? অখিলেশ যাদব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং তার কাছে অবশ্যই ইনপুটস থাকে, কিন্তু রাম মন্দিরের ট্রাস্টের মধ্যে তো অখিলেশ যাদবের অবাধ বিচরণ সেরকম ঘটনাটা নয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খবরটা বেরিয়ে আসছিল যেটা যে কোথাও গিয়ে এই ট্রাস্টকে নিয়ে একটা প্রশ্ন তোলা হবে, তেমনই একটা প্রেক্ষাপট তৈরি করতে চাইছিলেন বিজেপির সেখানকার যারা এই ট্রাস্টের মধ্যে ঢুকতে চাইছিলেন তারা। কিন্তু পরবর্তীতে এই অখিলেশ যাদব সম্পূর্ণ বিষয়টাকে সামনে আনার
পরবর্তীতে এখন কিন্তু এসআইটি সেটাকে নিয়ে তদন্ত করছে। কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা, যে এই তদন্ত হওয়াকালীনই এই চম্পট রায় এবং অনিল মিশ্রা তো ইস্তফা দিয়ে দিলেন, কিন্তু ইস্তফাটাই কি যথেষ্ট তাদের পক্ষে, নাকি কোথাও গিয়ে এদের বিরুদ্ধে একটা তদন্ত হবে এবং সম্পূর্ণ বিষয়ে যে এফআইআর একটা সেটা রেজিস্টার হবে? এখনো পর্যন্ত কোনো এফআইআর রেজিস্টার হয়নি এই যে তহবিল তছরূপ সম্পূর্ণ বিষয়টা, এবং কোনো জায়গায় দেখানো হয়নি, কোনো মিডিয়া চ্যানেলে আপনারা এই ধরনের খবর দেখতে পাবেন না। কিছু কিছু পেপার এবং কিছু কিছু ইউটিউবাররা শুধুমাত্র এই সামগ্রিক বিষয়টাকে তুলে ধরেছে, এবং অবশ্যই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টাকে তুলে ধরা হচ্ছে। কিন্তু এই সামগ্রিক বিষয়টা সম্বন্ধে নৃপেন্দ্র মিশ্র বলছেন, নৃপেন্দ্র মিশ্র কে আগে আপনাদের একবার বলে দিই, যে তিনি পিএমও তে চাকরি করতেন এবং পিএমও বড় একজন আধিকারিক ছিলেন নৃপেন্দ্র মিশ্র, এবং নরেন্দ্র মোদীর সঙ্গে 1-to-1 তিনি কাজ করতেন। এবং সেই আধিকারিক বলছেন যে এটাকে চুরি বলা যায় না, এটাকে ডাকাতি বলতে হবে। যে পরিমাণ টাকা এখানে চুরি হয়েছে, আমরা গত 27 এপ্রিল থেকে 6 জুন পর্যন্ত একদম 70 বার সেইখানে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে সেখানে দানপাত্র থেকে চুরি হচ্ছে, অর্থাৎ 42 দিনে 70 বার এই ধরনের ছবি ধরা পড়েছে। তারপরেও সামগ্রিক বিষয়টা নিয়ে কেন কোনো ধরনের এফআইআর এখনো পর্যন্ত রেজিস্টার হয়নি? এই যে যারা ইস্তফা দিলেন তাদেরকে কেন এসআইটি ডেকে জিজ্ঞাসাবাদ করলো না এখন পর্যন্ত, সেই প্রশ্ন এই মুহূর্তে উত্থাপিত তো হচ্ছেই। এবং এই সামগ্রিক বিষয়টা নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে রাজীব শুক্লা তিনি একটা প্রেস কনফারেন্স করেন। তিনি প্রেস কনফারেন্স করে বলেন যে মন্দির সেল, কোন পার্টির মন্দির সেল রয়েছে, আপনারা এই ধরনের কথা শুনেছেন, অর্থাৎ ছাত্র সেল রয়েছে, ছাত্রদের সংগঠন আলাদা রয়েছে, দলিত সংগঠন আলাদা রয়েছে, একদম ব্যবসায়িক সংগঠন আলাদা রয়েছে, সেটা বিভিন্ন পার্টির ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু একদম মন্দির সংগঠন সেটা কোনো পার্টির ক্ষেত্রে দেখা যায় আপনারা দেখেছেন? তার কারণটা হচ্ছে এটাই যে এরা মন্দিরের রীতিমতন যে ট্রাস্টে থাকবে এবং সম্পূর্ণভাবে সেই ট্রাস্টের থেকে যে টাকা পয়সা সেগুলোকে নিয়ে বিজেপির ফান্ড হিসেবে তারা ব্যবহার করবে, এটা বলছেন সৌরভ শুক্লা। আপনারা শুনুন সৌরভ শুক্লার বক্তব্য। এবং অবশ্যই সামগ্রিক যে ইস্তফার বিষয়টা, যেভাবে চম্পট রায় এবং অনিল মিশ্রা এই দুজনের ইস্তফাটা হয়ে গেল রাম মন্দির তহবিল তছরূপ সংক্রান্ত বিষয়, সেটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং অবশ্যই এই থেকে কি বিজেপি কোথাও গিয়ে শিক্ষা নেবে, এবং বিজেপি কি তাদের কোনো মন্ত্রীদের ইস্তফা, একদম কোট আনকোট রেজিগনেশন, সেটা করানোর ব্যবস্থা করবে? আমরা জানি না, আপনারা কি মনে করেন অবশ্যই দেখার অপেক্ষা রাখবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। धन्यवाद। मंदिर प्रकोष्ठ क्या होता है किसी पार्टी के अंदर? हमने तो और प्रकोष्ठ सुने थे कि छात्रों के लिए शिक्षा प्रकोष्ठ बनता है और जो है दलित प्रकोष्ठ, ओबीसी प्रकोष्ठ, ये तुमने सुना थी। मंदिर प्रकोष्ठ क्या है? इसका मतलब बड़ी योजना के तहत हो रहा है कि मंदिरों के ट्रस्टों पे कब्जा करो, बड़े बड़े मंदिरों के, वहां अपने लोग घुसेड़ो, फिर वहां से चंदा निकाल के लाओ, उस चंदे का अपने राजनीतिक इस्तेमाल करो। ये योजना लग रही है ये, वरना मंदिर प्रकोष्ठ का क्या मतलब है इस देश में? किसी पार्टी ने आज तक मंदिर प्रकोष्ठ नहीं बने, यहाँ मंदिर प्रकोष्ठ बन रहे। ये आप जो है पिछले चुनाव में नारा था कि जो राम को लाए हैं उन्हें आप सत्ता में लाइए, तो अब जिन्होंने राम को लूटा है उनकी क्या सजा है? उनकी जिम्मेदारी भी तो तय होनी चाहिए कि सिर्फ 8 कर्मचारियों पे डाल के, छोटे मोटे लोगों पे डाल के आप जो है इससे बच के निकलना चाहते हैं। ये मुद्दा बहुत देशव्यापी स्तर पे चल रहा है, हर तरफ हर लोग इस पे जो है सक्रिय हैं और सबको बेहद चिंता है, सबको बहुत बड़ा झटका और धोखा लगा है। तो इसलिए जो है इस मुद्दे को हमने कांग्रेस पार्टी उठा रही है, क्योंकि जो दक्षिण भारत की महिलाएं आती थी वहां पे एक परंपरा है कि जो वो पहने होती हैं, जो आभूषण या जेवर ज्वेलरी, वो सब डाल देती हैं। इतने सालों से, 10 सालों से जो ज्वेलरी, जो आभूषण, जो जेवर आ रहे थे, उनकी कोई रिकॉर्ड ही नहीं बना है। पैसे का तो फिर भी जो है वो गड्डियां चोरी होती थी, और जो है मान लो 13 लाख चढ़ावा आया तो 10 लाख दिखा दिया, 3 लाख गायब हो गया, है ना? तो वो तो उसकी तो गिनती, ये जो जेवर और आभूषण और ज्वेलरी आती थी उसकी तो कोई जो है इन लोगों ने रिकॉर्ड ही नहीं बनाया, कोई रजिस्टर नहीं, कोई रिकॉर्ड नहीं, कोई रसीद नहीं, कुछ नहीं। और एक लंबी चौड़ी फहरिस्त है जो लोगों ने शिकायत करने का सिलसिला शुरू हुआ है कि हमने ये दिया था, हमने ये दिया था, हमने ये दिया था, उसकी हमें रसीद आज तक नहीं है। तो उसका तो को कितने 100 करोड़ का, कितने 1000 करोड़ का जेवर था, आभूषण थे, उनका तो कुछ पता ही नहीं। कहते भगवान राम की जो माला थी हीरे की, वो भी गायब है।
तो ये तो अजीबो गरीब मामला, ऐसा तो सुना ही नहीं था। तो ये जो है, ये अब मेरे हिसाब से राजनीतिक मुद्दा नहीं, एक बहुत बड़ा धार्मिक मुद्दा है जिसपे हर एक की चिंता है और उसकी जिम्मेदारी से कोई बच के निकल सकता नहीं है। इसलिए जो है ये मुद्दा हम उठा रहे हैं। और आप राम के नाम पे वोट तो ले रहे हो, अब नोट भी लेना शुरू कर दिया। ये कौन सी जो है आपने नई चीज शुरू की है? लोगों के विश्वास से धोखा, लोगों की आस्था से धोखा, लोगों की भक्ति से धोखा, भगवान राम से जो लोगों की अगाध आस्था है उस पे ये चोट है, उन लोगों के साथ ये धोखा है। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই শিরোনামটি মূলত সমসাময়িক বিষয়গুলো নিয়ে নয়, বা আজকের দিনে যা কিছু ঘটছে তা নিয়ে নয়। হাজার বছর ইতিহাসে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য এবং রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য মানুষ কত জঘন্য কাজ করতে পারে তার কিছু উদাহরণ এই ভিডিওতে তুলে ধরব। এবং এটার মূল কারণটা হলো যে এখন যারা সরকারে আছেন তারা যেন এই কথাগুলো শুনেন, আর যারা সরকারের বাইরে আছেন তারা যেন এই বিষয়গুলো সচেতন থাকেন। যখন একটা জাতির কোনো একটা সম্প্রদায় ছোট্ট একটা ভুল করে, সেই ভুল করার কারণে শত শত বছর ধরে মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে হয়। প্রথমে একটা ঘটনা বলি। আজ আপনারা ফিলিস্তিন, হামাস, তারপরে প্যালেস্টাইন, ইসরায়েল, এই বিষয়গুলো নিয়ে খুব আবেগ দেখাচ্ছেন না? মুসলমানদের অধিকার নিয়ে অনেক কথাবার্তা বলছি, কিন্তু আপনাকে জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে আমাদেরকে 800 বছর ধরে রাজত্ব দিয়েছিল। এই রাজত্ব মদিনা থেকে শুরু হলো, মদিনা থেকে সেই রাজত্ব কুফাতে গেল, কুফা থেকে সেই রাজত্ব দামেস্ক গেল, দামেস্ক থেকে সেই রাজত্ব বাগদাদে গেল, বাগদাদ থেকে আবার সেই রাজত্ব চলে আসলো কায়রোতে ফাতেমি সাম্রাজ্যের মাধ্যমে। তারপরে সেই রাজত্ব চলে গেল একটা অংশ স্পেনে, আর একটা অংশ ভারতের মুঘলরা চলে আসলো, আর একটা অংশ মধ্য এশিয়াতে চলে আসলো খারুজম ডাইনেস্টি, আর একটা অংশ ইউরোপে অটোম্যান সাম্রাজ্য। এই অটোম্যান সাম্রাজ্য 800 বছর ধরে মধ্যপ্রাচ্য শাসন করেছে প্রথম মহাযুদ্ধের সময়। এই যে মক্কার যে এখন হেজাজ বলা হয়, হেজাজ, তো এই হেজাজের গভর্নর ছিলেন এই যে বাদশাহ এখন আছে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, তার দাদার বাবার নাম ছিল শরীফ হুসাইন। হি ওয়াজ দ্য গভর্নর অফ হেজাজ। তো হেজাজ মানে দক্ষিণ আরব, জাজিরাতুল আরব। তো এই হেজাজের এই লোক ব্রিটিশ গোয়েন্দা কর্নেল, যাকে বলা হয় লরেন্স অফ অ্যারাবিয়া, সে এই শরীফ হুসাইনকে রিক্রুট করল যে তুমি বেইমানি করো কার সঙ্গে? অটোম্যানদের সঙ্গে। ব্রিটিশদের পক্ষে তুমি কাজ করো, বিনিময়ে তোমাকে তোমার 2 ছেলেকে এই পুরো মধ্যপ্রাচ্যের বাদশাহী তোমাদেরকে দেয়া হবে। ফিলিস্তিন তোমাদের থাকবে, সিরিয়া তোমাদের থাকবে, মিশর তোমাদের থাকবে, জর্ডান, এই পুরো এলাকাটা, জর্ডান, ইরাক ফিরাক পুরো এলাকাটা নিয়ে থাকবে। শরীফ ইসলাম বেইমানি করলো। এবং আপনি জানেন যে ওই সময়টাতে পৃথিবীর সবচেয়ে বড় রেল লাইন ছিল প্রথম মহাযুদ্ধে, ট্রান্স জর্ডান রেল লাইন। ইরাক থেকে এই রেল লাইনটা শুরু হয়ে একেবারে সেই মদিনা পর্যন্ত এই রেল লাইন ছিল। আর এই রেল লাইন সেই ইরাক হয়ে ফিলিস্তিন হয়ে মদিনা পর্যন্ত রেল লাইন ছিল। এখনও মদিনাতে গিয়ে দেখবেন সেই অটোম্যান যুগের সেই রেল স্টেশন আছে। তো বুঝেন যে অটোম্যানরা কি করেছিল মুসলমানদের জন্য। এই শরীফ হুসেন এবং তার যারা লোকজন এই ফিলিস্তিনের এই এলাকাটাতে, ইসরায়েলি এলাকাটাতে
ট্রান্স জর্ডান রেলওয়েটা সম্পূর্ণ উড়িয়ে দেয় এবং 20,000 অটোম্যান সৈন্যকে তারা মেরে ফেলে। ফলে এই পুরো মধ্যপ্রাচ্য থেকে অটোম্যানরা চলে যায়। ব্রিটিশরা বেইমানি করে, শরীফ হুসাইন কিছুই পায় না এবং তাকে ফিলিস্তিনিরা রাগ হয়ে তাকে চাকু মেরে এই মসজিদের, এই আকসা তো আমাদের ছিল, মসজিদুল আকসা, এখানে ফিলিস্তিনিরা মেরে ফেলে। এই হলো আমাদের বেইমানের ইতিহাস, দেশ বিক্রির ইতিহাস। আচ্ছা, কারবালার কথা বলি। এই যে কারবালা, এত ঘটনাটা ঘটলো, ইমাম হুসেনের সাথে এই ইরাকের লোকজন বেইমানি করলো, যেভাবে ইরাকের লোক সাদ্দাম হোসেনের সাথে বেইমানি করেছে, যেভাবে লিবিয়ার লোকজন ইতালির সাথে যুক্ত হয়ে সেই লিবিয়ার স্বাধীনতা মুসলিনের হাতে তুলে দিয়েছে, একইভাবে সেই যে সাদ্দাম হোসেনের সাথে যারা লোকজন, তারা আমেরিকার দালাল হয়ে, এবার তো ইরানের ভাগ্য ভালো, ইরান বেঁচে গেছে, পুরো ইরাককে তারা তুলে দিয়ে আজকের এই যে পুরো সিরিয়া, ইরাক, লেভান্ট, পুরো এলাকাতে যে সবকিছু, এত আমাদের বেইমানির ফল। আমরা বিক্রি করে দিয়েছি, মুসলমানরা বিক্রি করে দিয়েছি, ওই অঞ্চলের লোকগুলো বিক্রি করে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেন দুটো দেশ, একটা হলো নরওয়ে আর একটা হলো ফ্রান্স, তারা বেইমান তৈরি করে ফেলেছে নরওয়েতে, ফ্রান্সে বেইমান তৈরি করে ফেলেছিল। ফলে ফ্রান্সের আর্মিদের একটা বিরাট অংশ হিটলারের সাথে যোগ দিয়ে সেই তারা সেখানে মানে নাৎসি বাহিনীর শাসন কায়েম করেছিল। সেম নরওয়েতে একই ঘটনা ঘটেছিল। আমাদের পাক ভারত উপমহাদেশে বহু ঘটনা রয়েছে। আপনি যদি মুঘল জমানা চিন্তা করেন, নাদের শাহ যখন আক্রমণ করলো, মোহাম্মদ শাহ তখন এখানে। আপনি যদি সুলতান মাহমুদ গজনীর সুলতান মাহমুদ, প্রত্যেকবার ভারতের লোকজন তাকে ডেকে নিয়ে আসছে, আসেন যুদ্ধ করেন। এই যে তারাইনের যুদ্ধে পৃথ্বীরাজকে যে পরাজিত করলো, এটা তো এমনি এমনি হয় না। মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদের পরে মোহাম্মদ ঘুরি। বাংলাদেশের তো মির্জাফরের কথা আপনারা জানেন সবাই, মির্জাফর, ঘটসৃষ্টি বেগম, রায়দুল্লভ, ইয়ার লতিফ, তারা সবাই এই দেশকে বিক্রি করেছে। ভারতের কাছে সিকিম বিক্রি করে দিয়েছে লেন্দুব দর্জি। এই যে দেশ বিক্রি করার ইতিহাস, তার সঙ্গে সঙ্গে অনেকে বউ বিক্রি করে দেয়, কন্যাকে বিক্রি করে দেয়, নিজের ছেলেকে বিক্রি করে দেয়, ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা রক্ষা করার জন্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য। শেখ হাসিনার জামানাতে আমরা সবাই বলতাম শেখ হাসিনা ভারতের দালাল, এই দেশটাকে বিক্রি করে দেবে, এই দেশটাকে সিকিম বানিয়ে ফেলবে, এবং শেখ হাসিনা হলো মহিলা লেন্দুব দর্জি। কিন্তু আজকের দিনে আপনি যদি দেখেন যে ভারতের সঙ্গে তার যে ইন্টারকানেক্টিভিটি ছিল, যে ব্যবসা বাণিজ্য ছিল, এবং ওই সময় দেশের যে সমৃদ্ধি ছিল, মিলিটারি পাওয়ার ছিল, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে পাসপোর্টের গুরুত্ব ছিল, ভ্যালু ছিল, রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে পদটি গ্লোবালি যেভাবে রিকগনাইজ হতো, সেটার 10% এখন অবশিষ্ট নেই। আর এই যে শেখ হাসিনার পতনের পরে এখনো পর্যন্ত ভারতের সাথে কোন কোন চুক্তিগুলো গোলামির চুক্তি, দাসত্বের চুক্তি, এটা আমরা এখনো খুঁজে পাইনি। আর অন্যদিকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে আমাদের যত স্বপ্ন, ভালোবাসা, দেশপ্রেম এই লোকটিকে কেন্দ্র করে একদম উগরে পড়েছিল। কিন্তু দেখা গেল তিনি এই নির্বাচনের অল্প মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছেন, সব মানুষ, বাংলাদেশের শুধু মানুষ না, প্রকৃতি অভিশাপ দিচ্ছে যে বাংলাদেশকে এইভাবে শৃঙ্খলতার মানে কৃতদাসী হিসেবে দেশমাতৃকাকে আমাদের হাজার বছরের ইতিহাসে কখনো এইভাবে দেশ বিক্রি হয়নি। এমনকি ব্রিটিশ জমানাতেও নয়। রবার্ট ক্লাইভের কাছে মির্জাফর দেশ বিক্রি করেছে, কিন্তু এভাবে নয়। মির্জাফর একটা সাধারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংল্যান্ডের তখন একটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, 1 নম্বর কোম্পানিও না, সেই কোম্পানির বাংলাদেশে একটা প্রতিনিধি তার সঙ্গে হয়েছে। কিন্তু সে যদি ওই সময়টাতে ফ্রান্সের সম্রাট অথবা ধরুন ব্রিটেনের রানীর সঙ্গে দেশ বিক্রি করতো, যেভাবে আলাস্কা বিক্রি করা হয়েছে,
তো সেটা তো তিনি পারতেন, কিন্তু তিনি একটা কোম্পানির কাছে বিক্রি করেছেন এবং কোম্পানি তার আপন যোগ্যতা বলে ধীরে 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 1757 থেকে 1773-74 পর্যন্ত ধীরে 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 দেশটাকে তারা অকুপাই করেছে। কিন্তু যেটি মোগল সম্রাট মোহাম্মদ শাহ করেছে, একটি বৃহৎ কুমিরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ নাদির শাহ যখন দিল্লিতে আসলো, মুঘল রাজদরবারে গিয়ে সে সেই রুমে ঘুমালো যেই রুমে সম্রাট ঘুমাতেন, মোহাম্মদ শাহ ঘুমাতেন। তার পছন্দ হলো, নাদির শাহের পছন্দ হলো, সে এখান থেকে সেই ময়ূর সিংহাসন নিয়ে গেল, ধন সম্পদ যা কিছু ছিল সব নিয়েছিল এবং ভারত হা করে তাকিয়ে তাকিয়ে দেখল। এখন বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে বৈষম্য, আমেরিকার যে শক্তিমত্তা, তার যে সফট পাওয়ার, তার যে হার্ড পাওয়ার, এর 1% আমরা নেই। ইরান যে কাজটি করেছে তার 1% আমরা করতে পারবো না। এই দেখেন ভেনেজুয়েলাতে সে যে দাপট দেখালো, জেনারেল নরিয়াগাকে যেভাবে সে ধরে নিয়ে আসলো, তারপর ল্যাটিন আমেরিকার যে দেশগুলো, বিশেষ করে মেক্সিকোর উপর সে যে চাপ প্রয়োগ করছে, কানাডার মতো একটা উন্নত দেশের উপরে আমেরিকা যে আধিপত্য বিস্তার করছে, যেভাবে আফগানিস্তানকে তারা তছনছ করে ছেড়ে দিল, ইরাককে ছেড়ে দিল তছনছ করে, লিবিয়াকে ধ্বংস করে দিল, সিরিয়াকে ধ্বংস করে দিল সরাসরি। তারপর তো এই রাষ্ট্রগুলো আগেও টিকে ছিল, এখনও তারা প্রাণান্ত চেষ্টা করছে টিকে থাকার জন্য। এখনও তাদের যে সক্ষমতা আমাদের চেয়ে অনেক অনেক বেশি। পাকিস্তানের মতো একটা সম্ভাবনাময় পুরো 1970 পর্যন্ত, মানে পুরো এশিয়ার মধ্যে সব দিক থেকে 1 নম্বর রাষ্ট্র ছিল তখন পাকিস্তান। সে কি সিভিল সার্ভিস, কি মিলিটারি সার্ভিস, কি অর্থনৈতিক উন্নয়ন, আনবিলিভেবল। ভারত তো দূরের কথা, জাপান, চীন তখন মানে পাকিস্তানের কাছে কিছুই না। পাকিস্তানের কোনো কর্মকর্তা যখন ইউরোপে যেতেন, সুইজারল্যান্ডে যেতেন, তাদের দিকে, তাদের পোশাক আশাকের দিকে দিয়ে তাকিয়ে থাকতো পাগলের মতো। এও কি সম্ভব? সরকারি কর্মকর্তা এতটা জলুসপূর্ণ হয়? আপনি চিন্তা করেন, এখন 1 ভরি স্বর্ণের দাম কত? ধরেন 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা। 1 ভরি স্বর্ণের দাম 3 লাখ টাকা। পাকিস্তান জমানাতে একজন মেজর 450 টাকা বেতন পেতেন। 50 টাকা ছিল তখন 1 ভরি স্বর্ণের দাম। তো 50 টাকা যদি 1 ভরি স্বর্ণের দাম হয়, তাহলে সে 9 ভরি স্বর্ণ প্রতি মাসে কিনতে পারত। তাহলে পাকিস্তান জমানাতে 450 টাকার একজন মেজরের শুধু বেতন ছিল 450 টাকা, আর বাকি বাকি সব রেশন টেশন, বাসা, বাড়ি, গাড়ি সব ফ্রি। এই 450 টাকার বেতন মানে বর্তমান জমানাতে 9 গুণ যদি হয়, 9 ভরি স্বর্ণ হয়, তাহলে 3 নং 27 লাখ টাকা। এই রাষ্ট্র যদি একজন মেজরকে এখন 27 লাখ টাকা বেতন দেয়, 1 মাসের মধ্যে রাষ্ট্র, মানে এটা চলবে? সম্ভবই না, অসম্ভব ব্যাপার। কিন্তু পাকিস্তান রাষ্ট্রে এই ছিল সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা। একজন ডিসি, আপনি তার একটা দেখেন, একটা যশোর, পাকিস্তান আমলে একটা জজ সাহেবের বাড়ি দেখেন, ডিসি সাহেবের বাংলো দেখেন। যশোরে 300 না 400 বিঘা জায়গার উপর ডিসি সাহেবের বাংলো। 300 বিঘার উপরে যে ডিসি সাহেবকে তারা থাকতে দিয়েছে, একজন ডিপ্টি সেক্রেটারি পদমর্যাদার লোকজন ব্রিটিশ জমানাতে, এবং সেটা পাকিস্তান অ্যাভেল করেছে। ভারত সেটা অ্যাভেল করতে পারেনি, পাকিস্তান অ্যাভেল করেছে। সেই পাকিস্তানকে আমেরিকা রীতিমতো দেউলিয়া বানিয়ে দিয়েছে, রীতিমতো দেউলিয়া বানিয়ে দিয়েছে। এবং এই পাকিস্তান 70 থেকে, মানে সেই জিয়াউল হক, পারভেজ মোশাররফ, প্রত্যেকটা মানুষ বারবার শুধু আমেরিকার কাছে বিক্রি করেছে। জুলফিকার আলী ভুট্টো যতই বলে না কেন, সে কিন্তু দাঁড়াতে চেয়েছিল এগেন্স্ট দ্য পাকিস্তান। তারপরে পাকিস্তানের যারা পলিটিশিয়ান ছিলেন, সেই লিয়াকত আলী খান ধরেন বা অন্যান্য যারা বলেন, অল পলিটিশিয়ান প্যাট্রিয়ট ছিল। কিন্তু প্রো আমেরিকান যে শক্তিগুলো, আইয়ুব খান থেকে শুরু হলো, আইয়ুব খান, ইয়াহি খান, টেক্কা খান, তারপরে জিয়াউল হক, জিয়াউল হকের পরে পারভেজ মোশাররফ, পারভেজ মোশাররফের পরে এখন যারা যারা আছেন, সবাই বেঈমান, মুনাফিক, মির্জাফর হয়ে, গাদ্দার হয়ে ওই দেশটিকে এগেন অ্যান্ড এগেন বিক্রি করছে। বিক্রি করে দেখেন একটা জাতি যেটাকে বলা হয় এরিয়ান নেশন। আজ থেকে 5000 বছর আগে মহাভারতের যুগে যখন ধরেন নেবুকাডনেজার, সম্রাট দ্বিতীয় নেবুকাডনেজার
যিনি ব্যাবিলনের ঝুলন্ত বাগান তৈরি করেছিলেন, তারও আগে পাকিস্তানে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা তৈরি হয়েছিল। যখন পুরো ইউরোপে একটা মাত্র ছোট্ট শিক্ষালয় ছিল, একাডেমিয়া, ওটাকে বিশ্ববিদ্যালয় বলা যাবে না, একাডেমিয়া প্রতিষ্ঠা করেছিলেন যে এটা প্লেটো, মানে সক্রেটিসের ছাত্র প্লেটো এবং তার ছাত্র এরিস্টটল, আর এরিস্টটলের ছাত্র হলো আলেকজান্ডার। তো এই একাডেমিয়া প্রতিষ্ঠা হওয়ার বহু বহু আগে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বড় যে বিশ্ববিদ্যালয় সেটা হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যেটা ছাত্র ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যেটার প্রথমে ছাত্র এবং পরে শিক্ষক ছিলেন চাণক্য। এই পাকিস্তানে, সেই পাকিস্তান এখন কোথায় চলে গেছে? জঙ্গি হয়ে গেছে, রীতিমতো জঙ্গি হয়ে গেছে। তো কাজেই এই যে দেশ বিক্রি করার যে প্রবণতা, এটা আসে উর্দি পরা সামরিক বাহিনীর হাত ধরে, এটা আসে উচ্চবিলাসী লোভী রাজনীতিবিদদের কারণে, এটা আসে দুর্বল চরিত্রহীন অথর্ব শাসকদের কারণে, যেটা আমি বললাম মোহাম্মদ হোসেন। এবং যখনই কোনো একটা দেশ এবং রাষ্ট্র ত্রিমাত্রিক, অর্থাৎ তার অর্থনীতি খারাপ যাচ্ছে, ঠিক সেই সময়টাতে দেশে একজন চরিত্রহীন দুর্বল শাসক আছে এবং ওদের অপকর্মের কারণে প্রকৃতি বিরূপ হয়ে একটার পর একটা গজব নাজিল করে, দুর্ভিক্ষ, বন্যা, সব কিছু। ঠিক সেই সময়টাতেই এইরকম দেশ বিক্রির ঘটনা একের পর এক ঘটতে থাকে। আপনি যদি পাক ভারত উপমহাদেশের 1913 থেকে 17 সনের ঘটনা দেখেন, আবার 1943 সন থেকে 53 সন পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভারতে যে সকল রাজ্য বিক্রি হয়েছিল এবং ব্রিটিশরা মূলত শেষ মুহূর্তে লর্ড মাউন্টব্যাটেন যেভাবে ভারতীয়দেরকে যাওয়ার সময় বিক্রি করে গেছে, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা যেভাবে বিরোধ বাঁধিয়ে দিয়ে গেছে। এখন আমাদের একটা, মানে আপনি যদি এখন ধরেন এই যে লুই কানের যে রেকর্ড, আমাদের সংসদের রেকর্ড, এই রেকর্ডটা যদি অরিজিনাল আনতে হয়, শেখ হাসিনা জমানাতে আনার চেষ্টা করা হলো, এটা আমেরিকা থেকে আনতে হয়েছে, আমাদের দেশে ছিল না। এই হলো আমাদের উন্নয়ন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যে ঘটনাটা ঘটেছে, এইরকম অভিঘাত, এরকম অসম চুক্তি, এরকম গলার কাটা অতীতে কখনো আমাদের এই দেশে ঘটেনি। তো এসে অনেক ছোট ছোট ঘটনার ফলে কখনো 100 বছর, কখনো 200 বছর, কখনো 50 বছর, কখনো 300-400 বছর পর্যন্ত পুরো জাতি আমরা গোলামির শৃঙ্খলা আবদ্ধ ছিলাম। কখনো কখনো দুর্ভিক্ষ, অনাহার, এবং কখনো কখনো 100 বছর ধরে আরবে যখন আয়ামে জাহিলিয়াত, ঠিক সেই সময়টাতে আমাদের এই দেশটাতেও আয়ামে জাহিলিয়াত ছিল, কোনো সরকার ছিল না। 100 বছর দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট, দেয়ার ওয়াজ নো কিং, দেয়ার ওয়াজ নো সিভিলেশন, শুধু মারামারি, কাটাকাটি, ডাকাতি, যেটিকে ইতিহাসে বলা হয় মাচ্ছান্যায়। মহারাজা শশাঙ্কের মৃত্যুর পরে পরবর্তী 100 বছর গোপালের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত, এই 100 বছর আমরা নিজেরা মারামারি করেছি। সেই দিক থেকে 2026 সনের এই সময়টিতে আকাশের গ্রহ নক্ষত্র, প্রকৃতির ডাক এবং দেশ বিদেশের যে চক্রান্তকারী আছে তাদের যে আওয়াজ, সে আওয়াজটিকে আপনারা শুনতে পাচ্ছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।